ঈদের তৃতীয় দিন। উদ্দেশ্য সেদিন লাশবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে ঘটনা সংগ্রহ করা। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে। সেখানে বেশ কয়েকজনের সাথে কথা বললাম এবং তাদের কর্মজীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা সেটা জানতে চাইলাম। এভাবে কয়েকজনের সাথে কথা বলে তেমন ঘটনা পাচ্ছিলাম না। অবশেষে একজনকে পেয়ে গেলাম যিনি 16 বছর অ্যাম্বুলেন্স চালানোর বয়সে 2টি ছোট ঘটনা শেয়ার করেছিলেন। সেদিন আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বা আমার শোনা সেই ঘটনাগুলো বেশ অদ্ভুত লেগেছিল। যাই হোক, চলুন ঘটনা শুরু করি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। আমার নাম আমিনুল ইসলাম। এটা আমিনুল ভাইয়ের ছদ্মনাম। আমি বর্তমানে একটি লাশবাহী গাড়ির চালকের পেশায় নিয়োজিত আছি। দীর্ঘদিন ধরে আমি এই শহর থেকে ওই শহরে লাশ নিয়ে আসা যাওয়া করছি। আমি এর আগে একটি অ্যাম্বুলেন্স হেল্পার হিসেবে ছিলাম। তারপর দীর্ঘদিন ধরে আমি এই অ্যাম্বুলেন্সে হেল্পারি করার পর সেটার চালক হিসেবে নিয়োজিত হই। এই বছর দেড়েক হলো আমি এখন একটি লাশবাহী গাড়ি চালাচ্ছি। কাজের কারণে বিভিন্ন জায়গাতে লাশ নিয়ে ঘুরে বেড়াই। কত কিছুই তো জীবনে ঘটে গেছে, কিন্তু পাত্তা দেইনি। কর্মকে আপন করে কাজ করে যাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে যে ঘটনাটি বলবো, এটা যখন আমি নর্মাল অ্যাম্বুলেন্স চালাতাম সেই সময়কার একটা ঘটনা, যেটা আমার সাথেই ঘটে গিয়েছিল কোনো এক রাতে। বছর 1.5 কি 2 আগের ঘটনা হবে, আমি সঠিক সময় বলতে পারছি না। তবে তখন করোনা ভাইরাসের প্রভাব অনেক বেশি ছিল। আমরা জানি করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশ তখন থমকে গিয়েছিল। আর সেই সময়ই আমার জীবনের সবথেকে অদ্ভুত আর ভয়াবহ ঘটনাটি ঘটে। আর 10টা স্বাভাবিক দিনের মতোই ছিল আমার কাছে সেদিনটাও। আমি যশোর সদর হসপিটাল থেকে রোগী নিয়ে বিভিন্ন জায়গাতে ভাড়া টানছিলাম। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত ভাড়া টেনে বাড়িতে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, আমিনুল ভাইয়ের বাড়ি সদর হসপিটাল থেকে 5-7 মিনিটের দূরে ছিল। তাই তিনি তার অ্যাম্বুলেন্স হসপিটালে পার্কিংয়ের জায়গায় রেখেই বাড়ি চলে যেতেন। রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার একটু আগে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আমি ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে হসপিটালে যাই, নতুন কোনো ভাড়া পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। আমি হসপিটালে সেদিন রাত 8টা-9টা পর্যন্ত থেকেও একটা ভাড়াও পাইনি। তাই আবারও বাড়ি চলে আসি রাতে। যথারীতি আমি রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে আনুমানিক রাত 12টার মতো বেজে যায়। আমি তখন আধো আধো ঘুমের মাঝে হারিয়ে গেছি। হঠাৎ ঘুমটা ভেঙে যায় আমার ফোনের রিংটোনের শব্দে। ঘুম ভাঙার পর ফোনের সময় দেখি তখন রাত 1টা। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা সদর হসপিটালের জরুরি বিভাগের। কল রিসিভ করে জানতে পারি আমাকে এখনই একটা ইমার্জেন্সি ভাড়ায় যেতে হবে, কিন্তু কি নিয়ে যেতে হবে, তা নিয়ে কোথায় যেতে হবে তা আমি শোনার সময় পাইনি। হসপিটাল ইমার্জেন্সি থেকে জানানো হলো হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো সব ভাড়ায় গিয়েছে দূরে, তাই এখন আমাকে যেতে হবে। আমিও আর 7-5 না ভেবে আমার স্ত্রীকে ডেকে বলি দরজা লক করে দিতে, আমি বাইরে যাচ্ছি, একটা ভাড়া পেয়েছি এই কারণে। বাসা থেকে বিদায় নিয়ে কিছুক্ষণ পর হসপিটালে চলে আসি। আমি হসপিটালে এসে অথরিটির সাথে কথা বলে জানতে পারি আমাকে একটা লাশ নিয়ে শহর থেকে বাইরে একটা গ্রামে যেতে হবে এখনই। আর যে লাশটি আমাকে নিয়ে যেতে হবে সেই লাশটি দীর্ঘদিন ধরে করোনা পজিটিভ ছিল, অতঃপর মৃত্যু। এটা শোনার পর আমি প্রথমে যেতে চাইনি। যেতে না চাওয়ার কারণ, প্রথমত আমার অ্যাম্বুলেন্সে কোনো হেল্পার নাই, দ্বিতীয় ডেড বডিটির সাথে কোনো লোক যাবে না, এবং সর্বশেষ সমস্যা হলো আমি সেই গ্রামটি ভালোভাবে চিনি না। এরপর আমাকে অনেক অনুরোধ আর বিশেষ কারণে আমি একটা সময় যেতে রাজি হই লাশটা নিয়ে। সব ফর্মালিটি শেষ করে লাশটি প্যাক করে গাড়িতে ওঠাতে ওঠাতে রাত 2টার মতো বেজে যায়। গাড়িতে লাশ ওঠানোর পর আমি সব ঠিকানা এবং ফোন নাম্বার বুঝে আল্লাহর নাম নিয়ে হসপিটাল থেকে রওনা দিই। প্রায় 1.5 ঘন্টা খানিক গাড়ি চালানোর পর আমি সেই গ্রামের প্রবেশ মুখে একটা বাজারে চলে আসি। সবকিছু ঠিকঠাক ছিল তখন পর্যন্ত। আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে বাজারে দাঁড়িয়ে দেখি পুরো বাজার তখন নিস্তব্ধ, সব দোকানপাট বন্ধ, আশেপাশে কেউ নেই। এক আমি আর আমার সাথে থাকা গাড়িতে একটি লাশ।
এদিকে আমি বাজারে এসে একটা সমস্যায় পড়ে যাই। বাজারে এসে দেখি বাজার থেকে দুইটা রাস্তা দুই দিকে গিয়েছে, কিন্তু লাশটি যেখানে পৌঁছাতে হবে তা এই বাজার থেকে কোন রাস্তায় সেটা আমি বুঝতে পারছিলাম না। আবার এর আগে হসপিটাল থেকে কথা বলার সময় জেনেছিলাম এই বাজার থেকে প্রায় আরো 4-5 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাকে। অনেকক্ষণ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকার পর এবার আমি গাড়ি থেকে নেমে এদিক সেদিক একটু দেখার চেষ্টা করি কাউকে পাওয়া যায় কিনা, জায়গার সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। কিন্তু কপাল দোষে আমি বেশ অনেকক্ষণ এদিক ওদিক খুঁজেও কাউকে পাইনি। অতঃপর আমি এবার লাশটির এক আত্মীয়কে কল দেই, যার নাম্বার আমাকে হসপিটাল থেকে দেয়া হয়েছিল যোগাযোগের জন্য। 2 বার কল দেওয়ার পর আমার কলটি রিসিভ করেন একজন ভদ্রলোক। আমি তার সাথে যোগাযোগ করে কোন রাস্তায় ঢুকবো সেই বিষয়ে জানতে সক্ষম হই এবং তিনি রাস্তাটা সম্পর্কে আমাকে জানান। আমি আবার কথা শেষ করে গাড়িতে এসে তার দেওয়া ঠিকানা অনুযায়ী বাজার থেকে বাম দিকের একটা রাস্তায় অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া শুরু করি। আমি তখন বাজার ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা পুরো শুনশান। কিছুক্ষণ পর পর খোলা মাঠ, আবার মাঠ পেরিয়ে বাড়িঘর, কোথাও বিশাল বাঁশঝাড় পুরো রাস্তার দুপাশ জুড়ে। আমি এভাবে বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে সোজা রাস্তা থেকে একটা মোড়ের মতো জায়গায় চলে আসি। মোড় রাস্তাটা এখানে শেষ। এখান থেকে দুদিকে 2 রাস্তা চলে গিয়েছে আর একটা ভি আকৃতির মতো। সেখানে দাঁড়িয়ে আমি গাড়ির হেডলাইটের আলোতে দেখি একটি রাস্তা চলে গিয়েছে ফাঁকা মাঠের দিকে, আর অন্য রাস্তাটি যেদিকে গিয়েছে সেদিকে বেশ কয়েকটি আলো জ্বলছে। আমি এবার পড়লাম এক বিশাল দুশ্চিন্তায়। যেহেতু এই গ্রামে নতুন রাস্তাঘাট একদমই চিনি না, ঠিক কোন রাস্তা দিয়ে যাব তা বুঝতে পারছিলাম না। তাই আমি আবার ফোন বের করে লাশটির বাড়িতে কল দেই, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও আমার ফোনটা রিসিভ করলো না কেউ। তাই কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই যে রাস্তার আলোগুলো দেখা যাচ্ছে সেদিকে যাব। হতে পারে সেখানে বাড়িঘর থাকতে পারে। যেই ভাবা সেই কাজ। দেরি না করেই আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে সেই রাস্তার দিকে যাওয়া শুরু করি। কিছুক্ষণ আসার পর হেডলাইটের আলোতে দেখি দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। এসব দেখে আমি মনে মনে খুশি হই, এইটা ভেবে যে গিয়ে হয়তো কাউকে পাওয়া যাবে আর সেখান থেকে ঠিকানা জেনে নেব। আমি বাড়িগুলোর কাছাকাছি এসে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। মনে হচ্ছে এই গ্রামে কোনো মানুষই থাকে না, কোনো সারা শব্দ নেই, না আছে থাকার উপস্থিতি। এমনকি কারো বাড়ির উঠোনেও কোনো প্রকার লাইট জ্বলছিল না। গ্রামটা অন্ধকার একেবারে। এবার আমি গাড়ি থেকে নেমে কয়েকটা বাড়িতে গিয়ে ডাকাডাকি করি। বেশ কিছুক্ষণ বাড়িগুলোতে ডাকাডাকি করার পরও কাউকে না পেয়ে আর একটু সামনে যাবার সিদ্ধান্ত নেই। আমি এবার অ্যাম্বুলেন্সটি নিয়ে কিছুটা সামনে যেতেই গাড়ির হেডলাইটের আলোতে দেখি দূরে বাড়িগুলো পার হচ্ছে, রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমার মনে একটা ভরসা জাগে। তখন এসব ভূত প্রেত ইত্যাদি এসব বিষয় আমার মাথায় আসেনি, আসবেই বা কেন? আসলে আমাদের এই পেশা এমন রকমের এক পেশা যেখানে সাহস না থাকলে টিকে থাকা সম্ভব না। যাই হোক, আমি দ্রুত অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই লোকটির পাশে গিয়ে দাঁড়াই। অদ্ভুত ব্যাপার, আমি দেখি পরনে সাদা শাড়ি একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে, অর্থাৎ আমার দিকে পেছন করে মাঠের দিকে তাকিয়ে। আমি ব্যাপারটি খুব স্বাভাবিকভাবেই নিই। স্বাভাবিকভাবে নিয়েই অ্যাম্বুলেন্সের দরজার কাঁচটি নামাই সেই বৃদ্ধ মহিলার সাথে কথা বলে ঠিকানা জানার জন্য। আমি কাঁচটি নামিয়ে তাকে সালাম দিয়ে বেশ কয়েকবার ডাক দেই এবং বৃদ্ধাকে জিজ্ঞাসা করি আমি অমুক বাড়ির ঠিকানাটা জানতে চাচ্ছি, সেটা কোথায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি তাকে এত ডাকার পরেও সে কোনো কথা বা আমার দিকে মুখ ঘুরিয়ে তাকায়নি। আমি বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একটু হতাশ হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি এত ডাকছি কেন উত্তর পাচ্ছি না। মহিলাটি মনে হয় কালা। এগুলো বলতে বলতে আমি অনেকটা রাগ আর হতাশা নিয়ে সিদ্ধান্ত নেই গাড়ি থেকে নেমে তার কাছে গিয়ে ডাকবো। কথা না বললে আমার পেছনের বাড়িগুলো থেকে কাউকে ডেকে আনার চেষ্টা করব বা ঘুম থেকে ওঠানোর চেষ্টা করব। সব ভেবে যখনই আমি অ্যাম্বুলেন্সের গেট খুলে এক পা দিয়েছি সেই মুহূর্তে আমার মনে পড়ে যায় রাত বেরাত লাশ টানতে গেলে অনেক ঘটনা ঘটে, অনেক খারাপ কিছুই সামনে আসে শুনেছি। এটা তেমন লক্ষণ না তো। আর তার উপর এই বৃদ্ধা মহিলা এত রাতে এখানে রাস্তায় কি করছে? এবার আমার বুক কেঁপে উঠল এক অজানা ভয়। আমার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেল আর আমার বুঝতে বাকি রইল না যে আমার পাশে রাস্তায় থাকা বৃদ্ধ মহিলাটি ভালো কিছু না। আর এই জিনিসটা হয়তো আমাকে গাড়ি থেকে বের করে
ক্ষতি করার জন্য অপেক্ষায় আছে। নিজের সামনে বিপদ বুঝতে পেরে আমি তাড়াতাড়ি গাড়ির দরজা লক করে দেই। সবকিছু লক করে যেই সেখান থেকে গাড়িটা টান দেওয়ার জন্য সামনে তাকাই, সামনে তাকিয়ে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই সময়ে সামনে দেখি আমার অ্যাম্বুলেন্স থেকে 15-20 হাত দূরে গাড়ির সামনে এক বিভৎস চেহারার বৃদ্ধা মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই। বিশ্বাস করেন, আমি আমার জীবনে বহু লাশ দেখেছি অপঘাতে মৃত্যু বা অন্য মৃত্যুতে মারা যাওয়া, কিন্তু এত বিভৎস মুখ আমি জীবনে কখনো দেখিনি। এটা দেখতে দেখতেই হঠাৎ আমার কানে একটা শব্দ আসে। আমার ডান পাশে থাকা জানালার কাঁচ থেকে শব্দটা কিসের সেটা দেখার জন্য আমি যখনই সেদিকে ঘাড় ঘোরাতেই দেখি আমার হার্ট অ্যাটাকের মতো উপক্রম হয়েছে। দেখি সেই বিভৎস মুখটি অ্যাম্বুলেন্সের জানালার সাথে লেগে আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে। বিশ্বাস করুন, মুখটা এমন ভাবে লেগে আছে যেমন অনেক বাচ্চার প্রাইভেট কারের সাথে দরজার কাঁচের সাথে মুখ চেপে ধরে এবং খেলা করে, ঠিক তেমনি। চোখের সামনে সব দেখে আমি নিজেকে ঠিক ধরে রাখতে পারছিলাম না। এবার উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই, যা আছে কপালে আমি সামনে থাকা অবয়বটির ওপর দিয়েই অ্যাম্বুলেন্স চালিয়ে দেব। 7-5 না ভেবেই অ্যাম্বুলেন্সটি সামনের দিকে নিয়ে টান দেই। প্রচণ্ড স্পিডে অ্যাম্বুলেন্সটি তার ওপর দিয়ে চালিয়ে দেই। যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটিতে একটি অদ্ভুত ঝাঁকুনি অনুভূত হলো, আর সেই সাথে অ্যাম্বুলেন্সের ভেতরে তীব্র গন্ধে ভরে উঠল। গন্ধটি দ্রুত এত বেড়ে গেল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রাণপণে আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে পাগলের মতো সামনের দিকে চালিয়ে যেতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ চালিয়ে আমি হঠাৎ এক জায়গায় এসে কিছু একটা দেখে থেমে যাই। চোখের সামনে আবার এমন কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সজোরে ব্রেক করে থেমে যাই রাস্তার মাঝে। সেখানে থেমে গাড়ির হেডলাইটের আলোতে স্পষ্ট দেখলাম আমি কিছুক্ষণ আগে ঠিক যেই জায়গাতে সেই বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম, এতক্ষণ পরেও আমি ঘুরে আবার সেই জায়গাতেই চলে এসেছি। আর আমার চোখের সামনে সেই বৃদ্ধা মহিলাটি রাস্তার মাঝে একরকম ভাবে দাঁড়িয়ে আছে, সেই বিভৎস চেহারা নিয়ে। আমি যেন আর এ সমস্ত ব্যাপারগুলো নিতে পারছিলাম না। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। একদিকে এই বৃদ্ধ মহিলার বিভৎস রূপ, আর অন্যদিকে আমার পেছনে একটা লাশ গাড়িতে। ভয় যেন আমাকে পুরোপুরি পেয়ে বসেছে। ভয়ের মাঝে কারো সাহায্য পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকি। আমার মনে হতে লাগলো আজই হয়তো আমার শেষ দিন হতে চলেছে। ওই মুহূর্তে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এরপর আমি কারো সাহায্য পাবার আশায় সেখানে দাঁড়িয়ে আমার অ্যাম্বুলেন্সের সাইরেন লাইটটা ফুল ভলিউমে জোরে জোরে বাজাতে থাকলাম, যাতে করে সাইরেনের শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে কেউ বের হয়ে আসে দেখার জন্য। কিন্তু কথায় আছে, সময় যখন খারাপ থাকে সব দিক থেকেই খারাপ হয়। ঠিক তেমনি আমার ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমার অ্যাম্বুলেন্সের সাইরেনটি যেন কারো কানেই পৌঁছাচ্ছিল না। তখন এসব ঘটনা চলমান থাকা অবস্থায় মুখোমুখি হলাম আর এক নতুন ভয়ের। হঠাৎ করে আমার অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক অদ্ভুত শব্দ আসছে আমার কানে, আর শব্দটির সাথে সাথে আমার গোটা অ্যাম্বুলেন্সটিও ভয়ানকভাবে নড়তে শুরু করে। পেছনে থাকা শব্দটি এমন ছিল যেন অনেকগুলো মানুষ অ্যাম্বুলেন্সটির পেছনে লাশটি যেখানে রাখা সেখানে ধস্তাধস্তি করছে, আর সেখান থেকে রীতিমতো একটা ভয়ানক গোঙানির শব্দ আমার কানে আসছে। আমার পেছনে যা হচ্ছে ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহসটুকু আমি হারিয়ে ফেলেছিলাম। এসব সমস্যা যখন বাড়তে শুরু করে আমি আল্লাহর নাম স্মরণ করে শরীরের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আজান দিতে শুরু করি। অনেকের কাছে শুনেছিলাম লাশ নিয়ে রাস্তার মাঝে বিপদে পড়লে, কোনো ঝামেলা হলে আজান দিলে নাকি ঠিক হয়ে যায়। আমি আজান শেষ করতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মনে হচ্ছে পরিবেশটা একদম নীরব হয়ে গেছে। সামনে তাকাই, দেখি কোথাও কিছু নেই। আমি আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে অ্যাম্বুলেন্সটি পেছনের দিকে নিয়ে টার্ন করে ঘুরিয়ে অন্য সাইডে যে রাস্তাটি ছিল, অর্থাৎ ফাঁকা মাঠের দিকে রাস্তাটি, সেই রাস্তার দিকে যেতে শুরু করি। তখন আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। চলমান ঘটনার রেশ তখনও কাটেনি। আমার ভেতরে ভয়ের ব্যাপারটা থেকেই গিয়েছিল। ভয় আমার পুরো শরীর কাঁপছিল। অ্যাম্বুলেন্সটি চালাতে পারছিলাম না। আমি সেই রাস্তার দিকে যাচ্ছিলাম আর বারবার হসপিটাল থেকে দেয়া সেই লাশটির বাড়ির নম্বরে কল দিয়ে যাচ্ছিলাম। বেশ কয়েকবার কল দেওয়ার পরেও আমার কলটিকেও রিসিভ করেনি। এভাবে বেশ খানিকক্ষণ গাড়ি চালিয়ে সামনে যেতেই হঠাৎ আমার গাড়ির চাকার নিচে কিছু একটা পড়ে, আর যার কারণে বিকট একটা শব্দ হয়। সাথে সাথে গাড়িটি ব্যালেন্স হারিয়ে রাস্তার পাশে থাকা একটা গাছের সাথে ধাক্কা খায়। প্রচণ্ড ধাক্কা খাওয়াতে গাড়ির স্টিয়ারিং এর সাথে আমার মাথা সজোরে আঘাত পেয়ে আমি জ্ঞান হারাই।
তবে জ্ঞান হারানোর আগে আমি শুধু অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক পলকের জন্য দেখেছিলাম আমার সামনে বড় একটা জঙ্গলের মতো জায়গা। তারপর আমার আর কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে কয়েকজনের ডাকাডাকিতে। জ্ঞান ফিরতেই তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্সের বাইরে অনেক মানুষের ভিড়। আমি তখন মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। মাথায় হাত দিয়ে দেখি আমার মাথায় রক্ত, আর রক্তগুলো মাথা বেয়ে কপালে এসে জমাট বেঁধে আছে। আমি তখন বুঝলাম রাতে গাড়ির স্টিয়ারিং এর সাথে আমার মাথায় ধাক্কা লাগাতে এটা হয়েছে। আমি এবারে অ্যাম্বুলেন্সের দরজাটির লক খুলে দেই এবং সেখান থেকে কিছু মানুষ আমাকে দরজা খুলে ধরাধরি করে বাইরে নিয়ে আসে। আমি বাইরে গিয়ে যেটা দেখি সেটা দেখে হতভম্ব হয়ে যাই। আমি দেখি আমি একটা ফাঁকা মাঠের ভেতরে একটা মাটির রাস্তায়, আর অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে একটা ছোট গাছের গায়ে কাত হয়ে আছে। এটা দেখার পর আমার মনে পড়ে যায় গত রাতে আমার জ্ঞান হারানোর ঠিক আগে আমি দেখেছিলাম জঙ্গলের মতো একটি জায়গা। আমি এবার চারিদিকে তাকিয়ে সেই জঙ্গলের অস্তিত্ব খুঁজতে থাকি, কিন্তু আশ্চর্যের বিষয় এদিক সেদিক তাকিয়ে কোথাও আমি সেই ঘন জঙ্গলের অস্তিত্ব খুঁজে পাইনি। আমার মনের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে গত রাতে আমি কোথায় ছিলাম? এসব ভাবতে ভাবতে আমি আবার অ্যাম্বুলেন্সে চলে যাই। আমার ফোন বের করে হসপিটালে সাহায্যের জন্য কল দিব। অ্যাম্বুলেন্সের ভেতর যেতেই আমার মনে পড়ে যায় গাড়িতে থাকা লাশটির কথা। এতক্ষণ সেটির কথা আমার মাথাতেই ছিল না। লাশটি তো এখনো তার ঠিকানাতে পৌঁছে দেওয়া হয়নি। এবার আমি ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফোনে সেই লাশটির বাড়ির নাম্বার থেকে অসংখ্যবার কল করা হয়েছে, তার সাথে হসপিটাল থেকেও কল। যেহেতু আমার অ্যাম্বুলেন্সটি রাস্তা থেকে নিচে খাদে পড়ে গিয়েছিল, সেহেতু খাদ থেকে ওঠানো সম্ভব হচ্ছিল না। তার উপর আমার অ্যাম্বুলেন্সে রাখা লাশটিকেও পৌঁছে দেওয়া হয়নি তার ঠিকানায়, সেটাকেও পৌঁছাতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি না করেই প্রথমে হসপিটালে কল দেই। কল দিয়ে বেশি কিছু না বলে শুধু বললাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য, যাতে লাশটি তার ঠিকানায় পৌঁছাতে পারি। এরপর কল দিয়ে লাশটির বাড়ির নাম্বারে পাশে থাকা একজন লোককে কথা বলতে দিয়ে জায়গার ঠিকানা দিয়ে বলি সেখানে আসার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথা বলা শেষ করে আমি রাস্তার উপরে বসে পড়ি, কারণ আমার শরীর খারাপ করছিল অনেক। আমি মাটিতে বসে সেখানে উপস্থিত লোকদের জিজ্ঞাসা করি তারা আমাকে কিভাবে খুঁজে পেল। এরপর আমার কথার উত্তরে তারা বলতে শুরু করে ভোরে যখন তারা নামাজ পড়ার জন্য ওঠে তখন মাঠের মাঝখান থেকে অনবরত অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ ভেসে আসছিল, যেজন্য তারা এটা শুনে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে বিলের ভেতরে অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে, সেখানে বাড়িঘর রাস্তা কিছুই নেই। তখন তারা কৌতূহল বশত কয়েকজনকে সাথে নিয়ে বিলের ভেতরে আসে দেখার জন্য। তারপর আমাকে এমন অবস্থায় খুঁজে পায়। এবার তারা আমাকে জিজ্ঞাসা করে আমি এই রাস্তায় কিভাবে এসেছি আর কিভাবে অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারায়। তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে তাদেরকে বলি গত রাতে আমি একটি লাশ নিয়ে ভাড়ায় এসেছিলাম। এবার তারা আমাকে ঠিকানা জিজ্ঞেস করতেই আমি তাদেরকে লাশটির ঠিকানা বলি। আমার কথা শুনে তারা হতভম্ব হয়ে যায়, আর তারা বলে আপনি যে ঠিকানা আমাদেরকে বললেন সেটা এখান থেকে প্রায় ৬-৭ কিলোমিটার দূরে অন্য রাস্তায়। আপনি ভুল জায়গায় এসেছেন। নিশ্চয়ই আপনি খারাপ কিছুর কবলে পড়েছিলেন। আল্লাহর রহমত আছে বলেই জানে বেঁচে গেছেন। তারা সেই সাথে এটাও বলে যে এই বিলের এদিকটাই আমাদের গ্রামের মানুষ অতি প্রয়োজন ছাড়া আসে না। এদিকে রাস্তা নাই, আবার বিলটিও তেমন ভালো না। তাদের মুখে সব কথা শুনে আমি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। শুধু বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম খারাপ কিছু থেকে রক্ষা পাবার জন্য। এর ভেতর তাদের সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হয়। তারই কিছুক্ষণ পর লাশটির বাড়ি থেকে কয়েকজন এসে হাজির হয় সেখানে। তারপর তারাও এই দুর্ঘটনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদেরকে সবটা খুলে বলি। আমার মুখে সবকিছু শুনে এবং সেই বৃদ্ধা মহিলার বর্ণনা শুনে তাদের মুখ হঠাৎ কেমন যেন রহস্যময় হয়ে ওঠে। আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন তাদের মুখের পরিবর্তন হলো। এবার তাদের ভেতর থেকে একজন আমাকে বলে উঠল, আপনার অ্যাম্বুলেন্স থাকা লাশটির সম্পর্কে জানেন? তার মুখটা দেখেছেন কি অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে? আমি তাদের এমন অদ্ভুত প্রশ্নে অনেকটা বিব্রতকর অবস্থায় বলে উত্তর দিলাম, না না, আমি দেখিনি। হসপিটাল থেকে সবকিছু প্যাক করে দিয়েছিল, গাড়িতে উঠিয়ে দিয়েছে তারাই, আর ঠিকানা মোতাবেক আপনাদের ফোন নাম্বারও তারাই দিয়েছে আমাকে। আমি আসলে দেখিনি আর জানিও না আমার গাড়িতে থাকা লাশটি পুরুষ নাকি মহিলার। শুধু জানি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য। আমার কথা শেষ না হতেই তারা আমাকে বলে তারা তাদের লাশটির মুখ দেখবে। আমি তাদেরকে জানাই এটা সম্ভব না। এভাবে করোনাকালীন সময়ে পাবলিক প্লেসে আমি লাশটি ব্যাগ থেকে খুলতে পারবো না, যেহেতু তিনি কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
তাই তার জন্যই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তারপর ওনাদের অনেক জোরাজুরিতে আমি রাজি হয়ে আমি কোনো রকম অ্যাম্বুলেন্সে উঠে সাইডের গ্লাস খুলে দেই, যাতে তারা দেখতে পায় বাইরে থেকে। গাড়ির গ্লাস খোলা শেষ করে আমি যখন লাশের ব্যাগের চেইন খুলি, তখন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। সেই মুহূর্তে বুকের ভেতরটা কেঁপে ওঠে। মুখটা দেখার সাথে সাথে আমি ব্যাগ খুলে লাশটির মুখ আলগা করতেই চোখের সামনে গত রাতের সেই মুখটি দেখতে পাই। এটা আর কারো লাশ না, গত রাতে সেই বৃদ্ধা মহিলার লাশ। এটা দেখা মাত্রই আমি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স থেকে একটা লাফ দিয়ে জ্ঞান হারাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান আসলে আমি হাও মাও করে কান্না শুরু করে দেই। তারপর সেখানে থাকা মানুষজন এবং লাশটির আত্মীয়রা আমাকে শান্ত করার চেষ্টা করে। আমি কোনোভাবেই ওই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে কেন এমন হলো। এক পর্যায়ে অনেক কষ্টে নিজেকে শান্ত করলেও যেন শরীর শান্ত হচ্ছিল না। অন দ্য স্পট আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। গায়ে প্রচন্ড জ্বর, সেই সাথে কাঁপুনি হতে থাকে। আমার অবস্থা দেখে একজন মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসে আমাকে ঝাড়ফুঁক করা হয়। আমি কিছুক্ষণের জন্য শান্তি পেলেও ওই দিন থেকে আমার জীবনে বাজে অধ্যায় শুরু হয়ে যায়। সেদিন বাড়িতে আসার পর আমার জ্বর বেড়ে যায়। প্রচণ্ড জ্বরে আমি ভুলভাল বকতে থাকি। দিন পেরিয়ে রাত এলো। আমি খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করি। আমার পাশে আমার স্ত্রী বসে আমার কপাল টিপে দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এরপর আমার ঘুম ভাঙে খুব বাজে একটা দুঃস্বপ্নে। আমি ঘুমের এক পর্যায়ে দেখি সেই বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর এক রূপ ধারণ করে আমাকে বিভিন্ন কথা বলতে শুরু করে। তার ভেতরে কয়েকটা ওয়ার্ড আমি আপনাদেরকে বলছি। শান্তি হয়েছে তোর? আমি কোনো অপরাধ করিনি, তাও পিষে ফেললি আমাকে। আজ থেকে তোর শরীর আমার। এসব বলে সেই বৃদ্ধা মহিলা এক বিভৎস হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আমি এটা দেখে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে বসি। আমার স্ত্রী কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাকে সবটা খুলে বলি। এরপর সে আমাকে শান্ত করে এবং জমজম কূপের পানি এনে খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। পরের দিন থেকে আমি আরো অসুস্থ হতে শুরু করি। আমার হাত পা যেন কাজ করা বন্ধ করে দিচ্ছিল আস্তে আস্তে। আমার বাসার লোক সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়ে আমাকে নিয়ে। তারপর বাসায় একজন হুজুরকে আনা হয়। হুজুর এসে আমার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর কিছু আমল দিয়ে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। আমি প্রতি রাতে ঘুমের মাঝে সেই ভয়ঙ্কর স্বপ্নটি দেখতে থাকি। স্বপ্ন দেখার পরপরই অসুস্থতা বেড়ে যায়। মনে হলো যেন এই স্বপ্নই আমাকে অসুস্থ করানোর জন্য এসেছে। এভাবে এক পর্যায়ে আমি অনেকটা প্যারালাইজডের মতো হয়ে যাই। বিছানাতে পড়ে থাকি। অনেক ডাক্তার কবিরাজ করেও কোনো উন্নতি হয় না। সব মিলিয়ে আমি প্রায় 2 মাস বিছানায় পড়েছিলাম। অসুস্থ হয়ে 2 মাস পর আল্লাহর এক অশেষ রহমতের কারণে আমি আরও 1 মাস পর সুস্থ হয়ে উঠি। কিন্তু কিভাবে সুস্থ হয়েছিলাম সেটা বলা বারণ আছে বিধায় আমি আপনাদেরকে সেটা বলতে পারবো না, ক্ষমা করবেন।